এই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই। বিশ্ববিদ্যালয় বললে আমার মানসপটে যেই চিত্রটা ভেসে ওঠে সেই চিত্রের সাথে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। পোস্টডক প্রোগ্রাম থাকবে, শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম থাকবে, মাস্টার্সের প্রোগ্রাম থাকবে। বাংলাদেশে 150টা বিশ্ববিদ্যালয়ের কোথাও কি পোস্টডক আছে? কোথাও শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম আছে? 24-এর পর আমরা আশা করেছিলাম একটা পরিবর্তন আসবে, কারণ এই 24টা এসেছে ছাত্রদের হাত ধরে, এই 24 এসেছে শিক্ষকদের হাত ধরে। তাহলে শিক্ষাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত ছিল। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে এইবার যে দলান্ধ রাজনীতি এটা থাকবে না, রাজনীতি হবে ছাত্ররা রাজনীতি করবে ছাত্রদের জন্য, শিক্ষকরা রাজনীতি করবে ছাত্রদের জন্য এবং শিক্ষার জন্য, কোনো দলের অধীনে নয়। কিন্তু আস্তে 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 পরিবর্তন হয়ে এখন আমরা সেই আগের অবস্থায় চলে গেছি। বাংলাদেশে শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষার যে একটা আর্কিটেকচার আছে, শিক্ষার যে একটা ফিলসফি থাকে, এই ফিলসফি ধরে বা কোনো মানে এটার স্ট্রাকচার ধরে, এটার আর্কিটেকচার ধরে কোনো শিক্ষা এই পর্যন্ত চালু হয় নাই। আমরা কি চাই? আমরা পিসমিল হিসাবে শিক্ষাটাকে দেখি। শিক্ষাটা কখনো সার্টিফিকেট বেসিস হয় না। শিক্ষা একটা সুদূর প্রসারী ফল নিয়ে আসে। তো কিছু উদাহরণ দিলে হয়তোবা জিনিসটা আরও স্পষ্ট হবে। উচ্চশিক্ষা আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা, এই দুইটার ফিলসফি আলাদা। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশে প্রায় শুরু থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা যেই প্রতিষ্ঠানে হয় সে একই প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই অনার্স, মাস্টার্স, এমনকি পিএইচডিও চালু থাকে। দুইটার প্রেক্ষিত কিন্তু ভিন্ন। উচ্চ মাধ্যমিকের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হয় আর অনার্স আরেকটা কেন্দ্রের মাধ্যমে হয়। উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা এক ট্রেনিং হইতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পড়ালেখাটা অনেকটা ওপেন এন্ডেড, মুক্ত চিন্তার, কোনো সিলেবাস ধরে হয় না এবং কোনো কাঠামো ওরকমভাবে আরোপিত করা হয় না। কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পড়াশোনাটা একটা ডিসিপ্লিনড পড়াশোনা। এই দুইটা যখন একই স্থানে নিয়ে আসা হয় এবং দুইটার বয়সের পার্থক্য আলাদা, একটা হলো 18 বছরের আগের আর একটা হলো 18 বছরের পরের, এই দুইটা যখন আমরা একসাথে মিশ্রণ করি তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। এই যে একটা অ্যানোমালি, যেটা পৃথিবীর কোথাও সভ্য দেশে নাই, এটা কিভাবে সম্ভব? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ আছে যেখানে অনার্স পড়ানো হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এইটা যতদিন পর্যন্ত আমরা ঠিক না করব, আমাদের শিক্ষার মান কখনো ঠিক হবে না। শিক্ষার আরেকটা দিক হলো বিশ্ববিদ্যালয় শ্রেণীতে পড়ার জন্য কিছু প্রি রিকুইজিট আছে। আমাদেরকে স্কুলে কলেজে এমনভাবে পড়াতে হবে যেন বিশ্ববিদ্যালয়ে আসে সে জ্ঞান কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। বিবিসির 4টা পর্ব আছে, টাইটেল হলো ডেঞ্জারাস নলেজ। এখানে 4 জন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আলোচনাটা হয়েছে, যেমন বোলসম্যান, গোডেল, ক্যান্টর, এরকম 4 জন ব্যক্তি। নলেজ, এরা সবাই কেউ আত্মহত্যা করছে, কেউ পাগলাগারদে মরতে হয়েছে, কারণ এরা নতুন জ্ঞান দিতে চাইছে। আমার ছাত্ররা যখন যদি স্কুল কলেজে ওরকমভাবে প্রস্তুতি নিয়ে না আসে, বিশ্ববিদ্যালয়ে এসে হঠাৎ করে যদি দেখে এখানে যারা পড়ায়, যেই বিষয়গুলো পড়ায় সেগুলা এতদিন যা পড়ে আসছে তার সাথে কন্ট্রাডিকশন, সে যদি দেখে যে সবাই তো ইহুদি নাসারা, সবাই তো খ্রিস্টান, বিজ্ঞানী যারা আছে সবাই তো এরকম, তো এটা তো ধারণ করতে পারতে হবে। বিজ্ঞান অথবা আমাদের বিবর্তনবাদ,
এটা তো ধারণ করতে পারতে হবে। আমাদের স্কুল কলেজে হয়তো পড়ে আসছে সৃষ্টিতত্ত্বের একটা থিওরি, ধর্মীয়ভাবে পড়ে আসছে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে এসে যখন বিগ ব্যাং থিওরি পড়বে, তখন তো সে কন্ট্রাডিকশন পাবে। সুতরাং এই যে নতুন জ্ঞানটা ধারণ করার জন্য যে প্রি রিকুইজিট, আমরা কি আমাদের স্কুল কলেজে সেই প্রি রিকুইজিটগুলো আছে? এক। দুই হলো, শিক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যারা পড়াবে শিক্ষক, তার জ্ঞান থাকবে অনেক উঁচুতে। জ্ঞান উঁচুতে থাকলে পরেই সে এই জ্ঞানটা ছাত্রের মধ্যে ফ্লো হবে, প্রবাহিত হবে। এটা একটা পানির প্রবাহের মতো। এইটার যদি ঢাল না থাকে, সেই জ্ঞানটা প্রবাহিত হবে না। জ্ঞানের এই প্রবাহিত রেসপেক্ট এবং জ্ঞান, অর্থাৎ যে নিবে সে বুঝতে হবে যে শিক্ষক অনেক জানে, তাকে বুঝতে হবে শিক্ষক অনেক ব্যক্তিত্ববান, তাকে বুঝতে হবে শিক্ষক অনেক সম্মানিত। যখন এই উচ্চস্থানে বসাবে, তখনই জ্ঞানটা নির্বিঘ্নে প্রবাহিত হবে। কিন্তু আমাদের দেশে মাস্টার্স পাশ করা একজন শিক্ষক যখন মাস্টার্সের ক্লাস পড়ায়, তখন এই গ্রেডিয়েন্টটা থাকে না। এই জন্য সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা হলো মাস্টার্স পাস, তারপরে 5 বছরের পিএইচডি, তারপরে 3-4 বছরের পোস্টডক। তাতে হয় কি, শিক্ষকের একটা ম্যাচুরিটি আসে, ব্যক্তিত্ব আসে। সে একজন বিজ্ঞানীর অধীনে বা একজন স্কলারের অধীনে 4-7 বছর পড়াশোনা করে, গবেষণা করে, তার জন্য মধ্যে একটা বয়সের ছাপ পড়ে। এসব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়, যার মাধ্যমে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। আমাদের দেশে অধিকাংশেরই পিএইচডি নাই, পোস্টডক তো নাই। আচ্ছা, জ্ঞান বিশ্ববিদ্যালয় কাকে বলে? বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টির কারখানা। তো জ্ঞান সৃষ্টি করতে হলে তো আমাকে সেই রকম শিক্ষক নিয়োগ দিতে হবে। 100 বছর আগে সত্যেন বোসকে যখন নিয়োগ দেওয়া হয়, তখনকার ভাইস চ্যান্সেলর নিজে সত্যেন বোসের কাছে শিক্ষক হওয়ার আগে তাকে নিয়োগ দেওয়ার জন্য আমাদের পিজে হার্টগ চিঠি লিখছে এবং দেন দরবার করছে, তোমাকে এত বেতন দেব, তোমাকে এই। সুতরাং সত্যেন বোসও কন্ডিশন দিছে, অর্থাৎ নিয়োগ পাওয়ার আগে তাকে কনভিন্স করার জন্য সে যেন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পায়, সেই ব্যবস্থা। কিন্তু এখনকার আমরা 10 মিনিটের একটা ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়ে দিই, কোনো স্তর নাই। অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয় যেমন হওয়া উচিত, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় তেমন তৈরি করতে পারি নাই। তো সব মিলিয়ে এই যে আমাদের 24-এর পর আমরা আশা করেছিলাম একটা পরিবর্তন আসবে, কারণ এই 24টা এসেছে ছাত্রদের হাত ধরে, এই 24 এসেছে শিক্ষকদের হাত ধরে। তাহলে শিক্ষাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত ছিল। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে এইবার যে দলান্ধ রাজনীতি, এটা থাকবে না। রাজনীতি হবে, ছাত্ররা রাজনীতি করবে ছাত্রদের জন্য, শিক্ষকরা রাজনীতি করবে ছাত্রদের জন্য এবং শিক্ষার জন্য, কোনো দলের অধীনে নয়। কিন্তু আস্তে 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 পরিবর্তন হয়ে এখন আমরা সেই আগের অবস্থায় চলে গেছি। এই যে একটু আগে বললাম জ্ঞান প্রবাহের জন্য ঢাল প্রয়োজন, আমরা যখন দেখি ছাত্র হয়ে শিক্ষককে দৌড়ায়, আমরা বিভিন্ন ক্যাম্পাসে, এতে মনস্তত্ত্বের ছাত্রের যারা দেখছে বা সমাজে এর কি প্রভাব পড়ে, সুতরাং ঢালটা তো কমে গেল। সুতরাং এই যে পরিবর্তনটা হলো, এটা তো কাঙ্ক্ষিত ছিল না। যেই পরিবর্তন ছায়ানটের মতো প্রতিষ্ঠানে আগুন দেয়, সংবাদপত্রের মধ্যে অফিসে গিয়ে আগুন দেয়, এইটা তো কাম্য ছিল না। এই যে ছাত্রদের যে আমরা যে আশা করছিলাম, সে আশার বিপরীতে চলে গেল। আমরা দেখলাম আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং এক শিক্ষয়িত্রী, সে সামান্য অজুহাত কি? অজুহাত হলো
পরীক্ষা দিচ্ছে অনলাইনে। তো পরীক্ষা যখন দেবে ছাত্রী তো আইডেন্টিটি প্রয়োজন, বলছিল শুধু খালি মুখটা যেন একটু দেখায়। তো পরীক্ষা দিবে, মুখ দেখাতে হবে না, এইটুকু চাওয়ার জন্য তার চাকরি চলে গেল। বরঞ্চ তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, কারণ যেহেতু অনলাইনে পরীক্ষা, এখানে মানে তার জায়গায় অন্য কেউ পরীক্ষা দিতে পারে, তার তো আইডেন্টিটির প্রয়োজন আছে। তো এই যে আমরা গোটা পরিস্থিতি, আমার মনে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো নেই। শিক্ষক নিয়োগ দিচ্ছি না ভালো মানের, শিক্ষকদের শিক্ষকতা পেশাকে আমরা আকর্ষণীয় করতেছি না। আমরা শিক্ষাটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলছি, সমাজটা বিভক্ত হয়ে গেছে। একটা হলো উচ্চবৃত্ত, এরা চলে যাবে হলো ইংরেজি মাধ্যমে অথবা ইংরেজি ভার্সনে। নিম্নবৃত্ত এরা থাকবে বাংলা মাধ্যমে, এবং আরও যারা একদম প্রান্তের যারা, তারা পড়বে হলো মাদ্রাসায়, এবং এদের কোনো মিলনস্থল নাই। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত? একটা বিশ্ববিদ্যালয় হবে এমন একটা জায়গা যেই ক্যাম্পাসে নানা দেশের, নানা বর্ণের, নানা ধর্মের মানুষ চলাচল করবে। অর্থাৎ সহনশীলতা শিখবে হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমরা এখন দেখতে পাচ্ছি উচ্চবিত্ত ছেলেমেয়েরা সবাই বিদেশ চলে যাচ্ছে, কিন্তু এরা তো পড়াশোনা করছে এই দেশেরই ট্যাক্সের টাকায়, এই দেশেরই। কিন্তু আমরা এই যে মেধাবীদেরকে আমরা ধরে রাখতে পারি নাই। প্রতি বছর 14 থেকে 15,000 ছেলে মেয়ে বিদেশ চলে যাচ্ছে, কতজন ফিরে আসছে? সুতরাং এই যে মেধাবী আমরা তৈরি করতেছি, তাদের রিটার্ন আমরা পাচ্ছি না। এদের মধ্যে যে আমাদের ইনভেস্ট করলাম, এর মাধ্যমে যে রিটার্ন হওয়া উচিত, সেই রিটার্নটা আমরা পাচ্ছি না। সুতরাং এটা যে একটা সার্বিক একটা ফিলসফি দর্শনের ব্যাপার। শিক্ষা একটা কমিশনের মাধ্যমে শিক্ষাটা কেমন চাই, সমাজটা হওয়া উচিত সমস্ত সেক্টরের মানুষের মিলনস্থল, একটা হেটারোজিনিয়াস সোসাইটি। কিন্তু আমরা বিভক্ত করে ফেলছি, যে উচ্চবিত্ত থাকে একদিকে, মধ্যবিত্ত থাকে একদিকে, নিম্নবিত্ত থাকে আরেক দিকে, এদের কোনো মিলনস্থল নেই। আমি যখন ছাত্র ছিলাম তখনও উচ্চবিত্ত নিম্নবিত্ত সবার মিলনস্থল ছিল। তো এটা হলো একটা সাইড। দ্বিতীয় একটা সাইড হলো শিক্ষায় বরাদ্দ। গত 14 বছরের বরাদ্দ যদি আমরা দেখি, আমরা দেখব প্রতি বছর জিডিপির অনুপাতে শিক্ষায় বরাদ্দ কমেছে। অথচ এই 19 কোটি, 18 কোটি, 20 কোটি মানুষকে, এই দেশটাকে উন্নত করতে হলে, এই 20 কোটি দেশের মানুষকে উন্নত করতে হলে একমাত্র উপায় হলো শিক্ষা। শিক্ষা এবং গবেষণা ছাড়া বর্তমান বিশ্বে কোনো দেশ উন্নত হতে পারে না। দ্বিতীয় আরেকটা জিনিস হলো, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশ বিদেশি ভাষায় পড়াশোনা করে উন্নত হয়েছে। চাইনিজরা এত উন্নত হচ্ছে কারণ সে চাইনিজ ভাষায় পড়ে, জাপানিজরা এত উন্নত হয়েছে সে জাপানিজ ভাষায় পড়ে, কোরিয়ানরা এত উন্নত হয়েছে কারণ সে কোরিয়ান নিজের ভাষায় পড়ে। কারণ ভাষা এমন জিনিস, আমি যখন মায়ের ভাষায় পড়ব, প্রত্যেকটা শব্দের একটা মেন্টাল ইমেজ থাকে, আমি সেই জিনিসটা ধারণ করতে পারি। যেহেতু আমরা বিদেশি ভাষায় পড়ি, এটা কখনো আমরা ধারণ করতে পারি না। আমরা এক ধরনের মুখস্থ করার মতো হয়ে যায়। এটা যে ধারণ করার, জ্ঞানটা ধারণ করার বিষয়, আমি যদি ধারণ করতে না পারি, আমি নতুন জ্ঞান সৃষ্টি করতে পারবো না। তা আমাদের শিক্ষাটা আসলে টোটালি একটা হজরবরল একটা অবস্থায়, এটা যে একটা দর্শনের ভিত্তিতে শিক্ষাটাকে তৈরি করব, সেইটা কখনোই করা হয় নাই। শিক্ষাটা দেখা উচিত একটা সুদূর প্রসারী ফল হিসাবে। অনেক সময় দেখা যায় আমরা শুধু সার্টিফিকেট ভিত্তিক পড়াশোনা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা হবে আরও সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল হিসাবে। এই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই। বিশ্ববিদ্যালয় বললে আমার মানসপটে যেই চিত্রটা ভেসে ওঠে, সেই চিত্রের সাথে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। বিশ্ববিদ্যালয় মানে কি? বিশ্ববিদ্যালয় হলো যেখানে জ্ঞান সৃষ্টি হবে।
তাহলে আমার জ্ঞান সৃষ্টি করতে পারে এমন মানুষকে নিয়োগ দিতে হবে। আমি যখন তাহলে এমন মানুষ নিয়োগ দিতে পারার উপায়টা কি? উপায়টা তো আমাদেরকে গবেষণা করে আবিষ্কার করতে হবে না। এটা হাজার বছরের ইতিহাসের মাধ্যমে উন্নত বিশ্বে উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমরা সেই মডেলগুলোকেও যদি বাংলাদেশে প্রয়োগ করতে পারতাম, সেই মডেল অনুসারে যদি বিশ্ববিদ্যালয় বানাতে পারতাম, তাহলেও হতো। আমরা তো বিশ্ববিদ্যালয় নাম দেই, কিছু ভবন বানাই, কিছু মানুষকে শিক্ষক নামে নিয়োগ দেই। এরা আসলে শিক্ষক নামে শিক্ষকতার অভিনয় করে, এরা শিক্ষক না। কারণ শিক্ষক হওয়ার জন্য বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো শুধু পিএইচডি না, সাথে 2 বছর বা 3 বছরের পোস্টডক। কেন প্রয়োজন? আমরা তো জানি ম্যারাথন দৌড়। শিক্ষক বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষকতা হলো শিক্ষা অর্জনের একটা ম্যারাথন দৌড়ের মতো। অর্থাৎ তাকে লম্বা সময় ধরে দেখা হবে এবং শেষের দিকে দেখা হবে সে আসলে, কারণ অনার্স মাস্টার্সে ফার্স্ট হওয়া অনেক সময় মুখস্থ করে হয়ে যেতে পারে। তারপর সে সত্যিকারে জ্ঞান সৃষ্টি করতে পারবে কি না, তার লিটমাস টেস্ট হলো তার পিএইচডি। আরও ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করতে পারবে কি না এবং গবেষণা করাতে পারবে কি না, তার লিটমাস টেস্ট হলো তার পোস্টডক এক্সপিরিয়েন্স। কারণ পোস্টডকের সময় সে স্বাধীনভাবে এককভাবে গবেষণা করতে পারে কি না, তার একটা পরীক্ষা, তার একটা লিটমাস টেস্ট। কিন্তু আমাদের এই দেশে গবেষণা করার জন্য যে ইকোসিস্টেম দরকার, কি দরকার? একজন ভালো গবেষক, মানে যার অলরেডি শিক্ষকতার অভিজ্ঞতা আছে, পিএইচডি পোস্টডক আছে, তার অধীনে পোস্টডক প্রোগ্রাম থাকবে, শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম থাকবে, মাস্টার্সের প্রোগ্রাম থাকবে। বাংলাদেশে 150টা বিশ্ববিদ্যালয়ের কোথাও কি পোস্টডক আছে? কোথাও শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম আছে? গতকাল আমি দেখতেছিলাম যে পশ্চিম বাংলা থেকে বছরে নেচারে কতগুলো পেপার পাবলিশড হয়, অথবা ফিজিক্সের সবচেয়ে সম্মানী বনেদি জার্নাল হলো ফিজিক্যাল রিভিউ লেটার্স। এই ফিজিক্যাল রিভিউ লেটার্সে পশ্চিম বাংলা থেকে প্রতি বছর কয়টা আর্টিকেল প্রকাশিত হয়? প্রায় 20 থেকে 25 থেকে 30টার মতো। আর আমার বাংলাদেশে গত 54 বছরে একটাও ফিজিক্যাল রিভিউ লেটার্স হয় নাই। গত 54 বছরে নেচারে এখানে গবেষণা করে হয়েছে কিনা আমার সন্দেহ। অর্থাৎ আমরা আসলে ভবন বানিয়ে, অবকাঠামো বানিয়ে, বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে কিছু মানুষকে শিক্ষক দেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে হলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আমার নিজস্ব প্রোডাক্ট না হলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেই না। এই যে আমি চর্চাটা কি করলাম, আমার ছাত্রই আমার শিক্ষক হবে, ওখানে একটা তোষামদের একটা কারখানা, একটা সাইকেল তৈরি করি আমরা। যত উন্নত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড থেকে পাশ করলে বা প্রিন্সটন থেকে পাশ করলে তাকে এনকারেজ করা হয় সে যেন অন্য কোথাও চাকরি করে, কারণ এতে ডাইভার্সিটি আসে, এতে তোষামদির কারখানাটা সাইকেল তৈরি হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু হার্ভার্ডে, প্রিন্সটনে বা ক্যামব্রিজে, অক্সফোর্ডে তো নিয়মিতভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে নিয়ে আসা হয়। দেখা হয় না সে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থাৎ যোগ্যতাটাই মূল। তা আমরা বিশ্ববিদ্যালয় বানাই বটে, আসলে সত্যিকারের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে নাই, আর ছাত্রও তাই। এই যে এই মুহূর্তে আমাদের কোনো ফিডার কলেজ নাই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে সাপ্লাই দেওয়ার মতো আমাদের এমন কোনো কলেজ নাই যারা সত্যিকারের প্রি রিকুইজিট কন্ডিশন মেনটেন করে ছাত্র তৈরি করতে পারে। কিছুটা পারে নটর ডেম, কিছুটা পারে সেন্ট জোসেফ, কিছুটা পারে হোলি ক্রস, এগুলো সব মিশনারি কলেজ। আমাদের বাংলাদেশ থেকে যদি নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হোলি ক্রস কলেজ নাই হয়ে যায়, বাংলাদেশের শিক্ষা তলানিতে চলে যাবে। কিছুটা বাঁচিয়ে রাখতেছে এই কয়েকটা কলেজ, অথচ 150 বিশ্ববিদ্যালয়ের জন্য অসংখ্য নটর ডেম থাকার কথা।
অসংখ্য সেন্ট জোসেফ থাকার কথা, অসংখ্য হলিক্রস থাকার কথা, নাই কেন? আসলে এই দেশে ফিডার কলেজ বলতে কিছু নাই। এবং এই যে ফিডার কলেজ লাগবে, এই চিন্তাটাও ধারণ করার মতো আমাদের যারা রাষ্ট্র চালায় নাই। বিশ্ববিদ্যালয়ে ভিসিদের কাজ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে নাম বলতে পারবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞেস করেন তো, তাদের ভিসিকে জিজ্ঞেস করলে 90% বা 100% শিক্ষার্থী কেউ নাম বলতে পারবে না। কারণ যেই বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম সবাই জানে, সেইটা আসলে বিশ্ববিদ্যালয়ই না। কারণ বিশ্ববিদ্যালয়ের নাম জানে, ভিসির নাম জানে, কারণ হলো সমস্ত পাওয়ার এক বিন্দুতে কেন্দ্রীভূত। বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর যদি সমস্ত পাওয়ার কেন্দ্রীভূত হয়, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা আর বিশ্ববিদ্যালয়ে থাকে না, সেটা স্বৈরাচারী হয়ে যায়, স্বৈরাচারী হইতে বাধ্য। তখন সরকারও দেখে ওই একটা মানুষকে যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি পুরো বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করতে পারবো। সুতরাং সরকারের জন্যই সুবিধা হয়ে যায়। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়কে যদি স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে নিয়ে আসি, রাষ্ট্র তো স্বৈরাচারী ব্যবস্থাই হবে, কারণ সমস্ত কিছু শিক্ষাটা তো এখান থেকেই হয়। সুতরাং পৃথিবীর কোন দেশে আছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক নিয়োগ বোর্ডের প্রধান হলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভিসি হবে হলো প্রশাসনিক প্রধান, শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রমোশন, এগুলো হলো একাডেমিক কাজ, এগুলা ভাইস চ্যান্সেলরের কাজ না। পৃথিবীর কোথাও সভ্য দেশের সভ্য বিশ্ববিদ্যালয়ে ভিসিরা কখনো শিক্ষক নিয়োগের সাথে সম্পৃক্ত থাকে না। ভিসিরা কাজ করবে কিভাবে ফান্ডিং আনা যায়, কিভাবে অবকাঠামো তৈরি করা যায়, কিভাবে পরিবেশ ভালো করা যায়, সেই কাজ। আর শিক্ষক নিয়োগ হবে 3-4টা স্তরে। যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ হলে পরে 35 বছর যাবৎ সে শিক্ষকতা করবে, এখানে একটা ভুল নিয়োগ মানি হলো ভুলগুলা মাল্টিপ্লাইড হবে। কারণ সে আরও অনেক ভুল মানুষ তৈরি করবে, ওই ভুল মানুষগুলা আরও ভুল মানুষ তৈরি করবে। সুতরাং এই জন্য ভুল যেন না হয়, আমাদের 4-5টা স্তরে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত, যেন ভুলগুলা ফিল্টার্ড আউট হয়ে যায়। সারা পৃথিবীতে তাই করা হয়। 10 মিনিট 20 মিনিটের ইন্টারভিউতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় না। সুতরাং আমাদের আশা করেছিলাম এই 24-এর পরে, এটা মানুষের কাঙ্ক্ষিত ছিল, আমারও প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল, ভেবেছিলাম এই সমস্যাগুলা, ভুলগুলা তৈরি হবে না বা এগুলো কারেক্ট করা হবে। আমি মনে করছিলাম যে শিক্ষক নিয়োগ এবং বিধিমালাগুলা আবার রিভাইজ করা হবে, যার মাধ্যমে আমরা সত্যিকারের শিক্ষক নিয়োগ দিতে পারবো। বাংলাদেশে একটা বড় সমস্যা কি এখন, যে এই মুহূর্তে যে আমাদের এই যে প্রতি বছর 14,000 ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করতে যাচ্ছে, বা আমার নিজের এই পর্যন্ত প্রায় 30-35 জন ছাত্র আমেরিকায় গেছে, একজনও এখন পর্যন্ত ফিরে আসে নাই। ফিরে আসবে কেন? আমরা কি ফিরে আসলে তার জন্য জায়গা তৈরি করছি? যেমন 82-83 সালের দিকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, আমরা যাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব করি, জে.এন. ইসলাম বা জামাল নজরুল ইসলাম, উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বাংলাদেশে চলে আসছিল। তিনি যখন চলে আসছিলেন, বাংলাদেশ সরকার তখন যারা সরকারের ছিল বা নীতি নির্ধারক, তারা কি টের পাইছিল ওনার মতো একজন ব্যক্তি চলে আসছে? তারা কি বুঝতে পারছিল যে এরকম একটা ব্যক্তিকে আসলে পরে তাকে দিয়ে কি করা যেতে পারত? তাকে বলতে পারত, তাকে ডেকে এনে আপনি ওনার নেতৃত্বে আপনি একটা ইনস্টিটিউট করেন, এমন একটা ইনস্টিটিউট যে ইনস্টিটিউটে দেশ বিদেশের অসংখ্য মেধাবীরা চাকরি করবে, পড়াবে, পিএইচডি তৈরি হবে এখানে। অর্থাৎ এখানে একটা জ্ঞান সৃষ্টির
মানে একটা কারখানা হবে। এই যে আমরা 150টা বিশ্ববিদ্যালয় করলাম, এর জন্য আমাদের দরকার ছিল শিক্ষক তৈরির একটা কারখানা, একটা ইনস্টিটিউট হতে পারত সেই শিক্ষক তৈরির কারখানা। যেমন আজকের যে আমরা চায়না দেখি, সেই চায়না কিন্তু আজকে তৈরি হয় নাই। 70-80 সালের দিকে সিএন ইয়াং, নোবেল লরিয়েট, সে প্রতি বছর চায়নাতে যেত, 30-40 জন আমেরিকান বড় বড় সায়েন্টিস্টকে নিয়ে যেত এবং চাইনিজ গভর্নমেন্ট তাকে পুরো সাপোর্ট দিত। সে 3 মাসের জন্য, কারণ 3 মাসের জন্য আমেরিকায় সে ছুটি পেত সামার টাইমে, এই 2-3 মাসের জন্য সে চায়নাতে গিয়ে সেখানকার ইয়াং ছেলে মেয়েদেরকে সে শেখাতো। সেই শেখার সাইকেলেই আজকের চায়না। তা আমরা জামাল নজরুল ইসলামকে সেভাবে তার মাধ্যমে একটা ইনস্টিটিউট করতে পারতাম। যেমন এই কাজটা ইন্ডিয়া করছে। ইন্ডিয়ায় অনেকগুলো ইনস্টিটিউট আছে, যে ইনস্টিটিউট একটাতে থাকে হলো অশোক সেন। এই অশোক সেন নোবেল পুরস্কার ব্যতীত বাকি সব পুরস্কার উনি পেয়েছেন। উনি বর্তমান বিশ্বে 4-5 জন বড় পদার্থবিদের কথা বললে উনি একজন। উনি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়, MIT, হার্ভার্ড, প্রিন্সটন, ক্যামব্রিজ, অক্সফোর্ড, যে কোনো একটাতে যেতে পারতেন, উনি যান নাই। কিন্তু ইন্ডিয়াতে থাকার কারণে তার জ্ঞান সৃষ্টিতে কোনো বাধা হচ্ছে না, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে সেই সাপোর্টটা দিয়েছে। আমাদের যে একজন বিজ্ঞানী আছে, যাকে আমরা আশা করি ভবিষ্যতে উনি হয়তোবা নোবেল পুরস্কার পেতে পারে, জাহিদ হাসান, যিনি প্রিন্সটনের অধ্যাপক, উনি যদি আজকে আগামীকাল ভাবে যে আমি এই দেশে ফিরে যাব, তারপরের চিত্রটা কি হবে? উনি দেশে এসে কি করবে? উনি যেই গবেষণা করে, ওনার অধীনে বর্তমানে প্রায় 15-20 জন পোস্টডক আছে, 30-40 জন PhD ছাত্র আছে, মিলিয়ন ডলার প্রজেক্ট পায়, রিসার্চে প্রজেক্ট পায়। আমাদের সরকার কি তাকে দিবে? তাকে কোথায় রাখবেন? তাকে গবেষণার জন্য কি লজিস্টিক সাপোর্ট দেবেন? কোনো সরকার কি দিবে? সে হয়তো বা একটা চাকরি পাইতে তার অসুবিধা হবে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন একটা অবস্থা, বেশি জ্ঞানী, বেশি ভালো মানুষদেরকে তারা পছন্দ করে না। সুতরাং কারণ একটা এরকম একটা হাইটের মানুষ যখন আসবে, অন্যরা যে কত ছোট এরা টের পেয়ে যাবে, সুতরাং সবাই ভয় পেয়ে যাবে। সুতরাং সে কোথাও চাকরি পাবে না, আর যদি পায়ও এমন ব্যবস্থা করা হবে তা সে যেন কিছু করতে না পারে। তাহলে আমি 24-এর পরে আশা করছিলাম, এবং আমি বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং এর আগের শিক্ষা উপদেষ্টা, ওনাদেরকে বলছিলাম, আপনি একটা বিশ্বমানের একটা ইনস্টিটিউট খুলুন, যেন আমাদের স্কলাররা যারা বিদেশে PhD করতেছে, বড় বড় স্কলার আছে, তারা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করতেছে, গবেষণা করতেছে, তারা অন্তত 3 মাসের জন্য হলেও বছরে একবার আসতে পারে, এসে আমাদের এখানকার ছাত্রদেরকে নিয়ে গবেষণা করতে পারে, 3 মাসে একটা ক্লাস করাইতে পারে, পড়াশোনা করাইতে পারে, থাকতে পারে। এমন একটা ইনস্টিটিউট যেটা হবে একটা পার্কের মতো, যে আন্তর্জাতিক মানের গেস্ট হাউস থাকবে, বিশ্বমানের থাকার জায়গা থাকবে, খাওয়ার জায়গা থাকবে, অর্থ এবং কোনো কিছুর অভাব হবে না। এরকম একটা ইনস্টিটিউট করেন, যেন আমাদের ছেলেমেয়েরা ব্রেইন ড্রেনের পরিবর্তে রিভার্স ব্রেইন ড্রেন হয়, এরা যেন দেশে ফিরে আসে, দেশের জন্য কিছু। এখন দেশে যখন এরকম জ্ঞানী মানুষ, বিজ্ঞানী, গবেষকদের সংখ্যা একটা থ্রেশহোল্ডের পরিমাণের বেশি হবে, এই দেশ তখন বদলাতে বাধ্য। এই দেশ তখন বদলাবে, এমনি এমনি বদলাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কাকে বলে? আমাদের দেশে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি যাওয়া হয়, আমাদের দেশে দেখবেন টয়লেট লেখা আছে শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য, লিফট শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য। কোনো জায়গায় যদি খাওয়ার জায়গা থাকে, সেখানে শিক্ষকদের জন্য আলাদা, ছাত্রদের জন্য আলাদা। আমি পৃথিবীর এত দেশ ঘুরলাম, পৃথিবীর কোথাও এমন পরিবেশ পাই নাই। অর্থাৎ বিশ্ববিদ্যালয় হলো এমন একটা জায়গা যেখানে ম্যাচিউর ছেলেরা পড়তে আসে, এবং
এই যে শিক্ষা আদান প্রদানটার এটার যে মিথস্ক্রিয়াটা দরকার, তার জন্য দরকার হলো ছাত্র শিক্ষক, শুধু শ্রেণীকক্ষে না, শ্রেণীকক্ষের বাইরেও ছাত্র শিক্ষকের মিথস্ক্রিয়া দরকার। অর্থাৎ আমি যখন পিএইচডি করতে গেছি, দুপুরে যখন লাঞ্চের সময় আসছে, তখন সবাই একজন না একজনকে খুঁজতেছে। আমার সুপারভাইজার এসে আমাকে খুঁজতেছে, আমি গিয়ে ওই ডিপার্টমেন্টে যে পোস্টডক যারা আছে এদেরকে খুঁজতেছি। 10-12 জন একসাথে বসে চলে গেলাম ক্যাফেটেরিয়াতে। এখানে বসে একসাথে গল্পের ছলে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার মাধ্যমে শ্রেণীকক্ষে যতটা না শিখি, তাতে কোনো অংশে কম শেখা হয় না। অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে আমরা যদি একটা দেয়াল এঁকে রাখি এবং আমরা যদি ঠিক করে রাখি শুধু শ্রেণীকক্ষের মধ্যেই পড়াশোনা হবে, এর বাইরে কখনো আদান প্রদান হবে না, এটা কখনো বিশ্ববিদ্যালয় হতে পারে না। বিশ্ববিদ্যালয় মানে হলো ছাত্র শিক্ষক যখন ইচ্ছে এই যে খাওয়ার ছলে, আড্ডার ছলে বা হাঁটার ছলে কথা হবে, এর মাধ্যমেও অনেক ইনফর্মাল শিক্ষা হয় এবং অনেক ক্ষেত্রে ওইটাই হলো আসল শিক্ষা, কারণ ওখানে উইদাউট এনি প্রেশার। শিক্ষাটা একটা মানে স্বতঃস্ফূর্ত শিক্ষা। আমাদের দেশে হয় কি, ছোটোবেলা থেকে আমি দেখছি ছোট বাচ্চাদেরকে বলা হয়, এই বড়দের সাথে মিশো কেন? তো বড়দের সাথে না মিশলে বাচ্চারা শিখবে কার থেকে? শিক্ষকদেরকে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম শিক্ষকরা সবসময় একটা ব্যক্তিত্ব নিয়ে চলার, একটা আর্টিফিশিয়াল ব্যক্তিত্ব নিয়ে চলার একটা চেষ্টা। তার মানে একটা ডিমের যেমন একটা খোসা লিখে রাখা, যেন আমি ওই খোসা যেন ভাঙ্গা না হয়। ক্লাসে প্রশ্ন করলে রেগে যেত, একটা ভারী কি ভাব। তাহলে এই রেগে যাওয়া, এই যে ব্যক্তিত্বের শেল এঁকে রাখা, এগুলো হলো শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। শিক্ষা হলো কি থাকবে যে ইজি, ছাত্রের মধ্যে শিক্ষকের কোনো দেয়াল থাকতে পারে না। তো আমার ছাত্ররা তো যে কোনো সময় আমাকে ফোন করে, অনবরত কথা বলে, অনবরত আমার রুমে আসে। সুতরাং এই সংস্কৃতিটা আমাদের খুবই প্রয়োজন। যে আমি যখন ছাত্র ছিলাম, বিজ্ঞান অনুষদে একটা ক্যাফেটেরিয়া ছিল, লেখা ছিল একদম গ্লাস দিয়ে ঘেরা শিক্ষকদের রুম। কেন? একসাথে ছাত্র শিক্ষক খেলে কি অসুবিধা হতো? যতদিন পর্যন্ত আমরা, ক্যাম্পাসটা হবে একটা পার্কের মতো, আমার ক্লাস মানে নিয়ে টায়ার্ড হয়ে গেছি, আমি একটু হাঁটতে যাব, সাথে হয়তো বা আমার 2 জন ছাত্র একসাথে গল্প করতেছিলাম, একটা বেঞ্চিতে বসে গল্প করব। সেই গল্পের কোনো সীমানা থাকবে না। সৃষ্টির রহস্য থেকে শুরু করে কাল কি খেলাম, এই আলোচনাও হইতে পারে। সুতরাং এই যে মুক্ত আলোচনা, মুক্ত চিন্তার আদান প্রদান, এইটাই তো হলো শিক্ষা, এইটাই তো হলো বিশ্ববিদ্যালয়, যেখানে কোনো সিলেবাস থাকবে না। বিশ্ববিদ্যালয় মানে হলো এই যে বিশ্ববিদ্যালয় মানে হলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তাই। এই যে আমাদের র্যাঙ্কিং করা হয় না, র্যাঙ্কিংয়ের একটা মাত্রা হলো যে ওই বিশ্ববিদ্যালয়ে কয়জন বিদেশি শিক্ষক আছে। তার মানে হলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা বলে দেই বাংলাদেশি নাগরিক হতে হবে। কেন বাংলাদেশি নাগরিক হতে হবে? একটা বিশ্ববিদ্যালয় হবে এমন একটা ক্যাম্পাস, অনেকটা আন্তর্জাতিক বিমানবন্দরের মতো, অনেকটা 5 স্টার হোটেলের মতো, যেখান দিয়ে হেঁটে গেলে নানান দেশের, নানান বর্ণের, নানান ধর্মের, নানান কালচারের মানুষ থাকবে। তখন এটা একটা পরিবেশ দেয় সত্যিকারের শিক্ষার, সত্যিকারের জ্ঞানের, এবং মানুষকে তখন সহনশীল হতে সাহায্য করে। যতদিন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন না করতে পারবো, ততদিন পর্যন্ত এই অসহিংসল মানে নতুন কিছু পেলেই যে রেগে ওঠা, ফুঁসে ওঠা, এটা চলতেই থাকবে। সুতরাং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো সহনশীলভাবে তৈরি করতে না পারার কারণেই আমরা নানান রকম অসহিষ্ণুতা দেখি সমাজে। কেউ কিছু নিতে পারে না। এই যে নিতে না পারা, অর্থাৎ
আমি যা জানি, আমি যা বুঝি, এর বাইরে নিতে পারার মতো যে সহনশীল মানুষ যদি আমি রাষ্ট্রে তৈরি না করতে পারি, ততদিন পর্যন্ত এই দেশ সভ্য দেশ হবে না। আমি যদি শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন থাকে যে এইটা বলা যাবে, এইটা বলা যাবে না, আমি গবেষণা করতে গিয়ে আমার যদি মাথার মধ্যে এরকম কিছু থাকে যে এইটা বিষয়ে গবেষণা করা যাবে, এই বিষয়ে গবেষণা করা যাবে না, আমার মাথার মধ্যে যদি এরকম থাকে এই বিষয়ে চিন্তা করতে পারবো, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, তখন সেই দেশে জ্ঞান, নতুন জ্ঞান উৎপন্ন হবে না। আমার ক্লাসে যদি আমি পাঠদান করতে গিয়ে আমার মাথায় যদি এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই ক্লাসটা কখনো স্বতঃস্ফূর্ত ক্লাস, সেই ক্লাসটা কখনো সত্যিকারের শ্রেণীকক্ষের পাঠদান হবে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো নাই, যেহেতু যেমন আমি যদি, কারণ পৃথিবীর সমস্ত কিছু, আমি যেই সাবজেক্ট পড়াই, সাবজেক্টের নাম হলো নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এটার মূল বিষয়টা হলো, এটার যে মূল ভ্যারিয়েবলগুলা, পরিমিতিগুলা, এগুলা কোনোগুলো সবসময় সময়ের সাথে পরিবর্তিত হয়, কখনোই একটা স্থির জায়গায় যায় না। অর্থাৎ আমার অঙ্কটাই হলো d/dt, অর্থাৎ সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয়। এখন যদি ক্লাসে পড়াতে গিয়ে কেউ যদি প্রশ্ন করছে, না স্যার পরিবর্তন তো হয় না, বিবর্তন তো হয় না, তাহলে তো আমি এই সাবজেক্ট পড়াতে পারবো না। বিজ্ঞান পড়াতে হলে d/dt ছাড়া কোনো কিছু সম্ভব না। সুতরাং ক্লাসে পড়াতে গিয়ে এইরকম প্রশ্নের মুখোমুখি হওয়া, যা বা জীববিজ্ঞান যে পড়ায় সেখানে সে যদি বিবর্তন পড়তে গিয়ে প্রশ্নের সম্মুখীন হয়, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে সে যদি এটা ধারণ করতে না পারে, সেই দেশে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন? বিশ্ববিদ্যালয়ে পড়াতে হলে মুক্ত চিন্তাটা থাকতে হবে, অবারিত, মুক্ত। একটু গল্প বলতে পারি। আজকে থেকে 100 বছর আগেও বোলজম্যান, আমাদের পরিসংখ্যান বলবিদ্যার জনক বলা হয়, সে যখন অ্যাটমিক পিকচার দিতে লাগলো, তার আগ পর্যন্ত থার্মোডাইনামিক্স ছিল মেইন থিম। অ্যাটমিক পিকচার দিতে যখন লাগলো, তখনকার যারা দার্শনিক, বিজ্ঞানী, তার এই চিন্তাটাকে নিতে পারে নাই বলে তাকে ওই জ্ঞানের জন্য তাকে আত্মহত্যা করতে হয়েছে। সুতরাং জ্ঞান তো সবসময় ডেঞ্জারাস, অর্থাৎ বিজ্ঞানীরাই নিতে পারে নাই, কিন্তু নিতে তো, আর এই দেশে তো আরও সামান্য কিছুও নিতে পারে না। নিতে না পারলে জ্ঞান তৈরি হবে কিভাবে? আমি যখন চ্যালেঞ্জ করি, তখনই তো নতুন জ্ঞান সৃষ্টি করা, মানে কি, মানে যেই জ্ঞান এখনও আছে তাকে চ্যালেঞ্জ করতে হবে। তাই চ্যালেঞ্জ করতে হলে তো কষ্ট করতেই হবে। সেই এটা, এবং সমাজটাও এটা ধারণ করার জন্য তৈরি হইতে হবে। যেই সমাজ এটা ধারণ করার জন্য তৈরি না, সেই সমাজে নতুন জ্ঞান তৈরি হবে না।